বাংলাদেশে ভারতের উত্তর পূর্ব লাগোয়া একটা রাজ্যে কেন তৈরি করা হচ্ছে অস্ত্রের ভান্ডার? কেন এই নর্থ ইস্টকে টার্গেট করা হচ্ছে? পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় নতুনভাবে একটা অস্ত্রের কারখানা তৈরি করা হচ্ছে ভারতের ডেভেলপ করা ইকোনমিক জোনে। তাহলে কি বাংলাদেশের টার্গেট ভারতের সঙ্গে যুদ্ধ? সেই যুদ্ধে এই তুরস্ক পাকিস্তানকে সঙ্গে নিয়ে কি ছক কষছে বাংলাদেশ? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে ইকোনমিক্যালি ভারতের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কাজ বন্ধ করে দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করছে বাংলাদেশ, এবং সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই জায়গায় তৈরি হবে অস্ত্রের কারখানা। সেই অস্ত্রের কারখানায় তৈরি হবে গোলা বারুদ, সেই অস্ত্রের কারখানায় তৈরি হবে কামান। কিন্তু এই গোলা বারুদ বা কামান কেন বাংলাদেশের প্রয়োজন পড়লো? কেন অস্ত্রের কারখানার দিকে হাঁটছে বাংলাদেশ? কেনই বা বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট আগামী কয়েকদিনের মধ্যেই ভোট হওয়ার পর তারা ভোগে চলে যাবে, সেই গভর্নমেন্ট কেন এই বড় প্রজেক্টের স্বীকৃতি দিল? তাহলে কি প্ল্যান বা এই ছক আরও গভীরে? প্রশ্ন উঠছে, বিভিন্ন দিক থেকে এই প্রশ্ন উঠছে, এবং তারই মধ্যে আমি এই আলোচনায় চেষ্টা করব, এই আলোচনায় পরিষ্কার করে বোঝাবো, দেখাবো যে ঠিক কী ছক কষছে বাংলাদেশ এবং এই ছকের পরিণামটাই বাকি। প্রাথমিকভাবে বলতে গেলে ভারতের উত্তর পূর্ব লাগোয়া বাংলাদেশের যে স্টেট চট্টগ্রাম, মাত্র কিছু কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স, সেই রকম একটি ডিস্টেন্সে চট্টগ্রামে তৈরি করা হচ্ছে অস্ত্রের কারখানা। এই অস্ত্রের কারখানা যেখানে কিনা তৈরি হবে গোলা বারুদ, কিন্তু পয়সা কোথা থেকে আসবে? তার আগে যে প্রশ্নটা, মূল প্রশ্ন, গোলা বারুদ দরকার কেন বাংলাদেশের এই মুহূর্তে? বাংলাদেশ তো যুদ্ধপ্রবণ দেশ নয়, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে পাকিস্তানের হাত যেদিন থেকে ধরেছে বাংলাদেশ, তারপর থেকেই বাংলাদেশ ইকোনমিক্যালি এবং একেবারে ডিপ্লোম্যাটিক্যালি ভারতের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায়, সন্ত্রাসবাদ ছড়ানো যায়, সেই সমস্ত চেষ্টা করছে। আমরা এই চিত্রই দেখেছিলাম একেবারে সাইফুল্লাহ কাসরি পেহেলগাঁও হামলার অন্যতম মূল মাথা, মূল মাইন্ড। তিনি বাংলাদেশের 8 থেকে 80 সবাইকে নিয়ে বিভিন্নভাবে প্রচার করছেন যে ভারতকে শেষ করে দিতে হবে। এই প্রচার যখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে করছেন, তাহলে তো বুঝে নিতে হবে যে এই গোটা ছকটা আরও গভীরে, এর শিকড় রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেও বা অন্তর্বর্তী সরকারের মধ্যেও। ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকারের বদান্যতায় পাকিস্তানের আইএসআই ঠাঁই পেয়েছে, অন্তর্বর্তী সরকারের বদান্যতায় কেন অস্ত্রের ভান্ডার তৈরি হবে? এই অস্ত্রের ভান্ডারের টাকা কোথা থেকে আসবে? বাংলাদেশ তো ইকোনমিক্যালি এত শক্ত রাষ্ট্র নয় যেখানে এই অস্ত্রের ভান্ডার তৈরি করার এত টাকা রয়েছে। প্রশ্ন উঠছে এইখানে, এবং গোয়েন্দারা ঠিক সেই জায়গায়, সেই অ্যাসপেক্টে জানাচ্ছেন যে তথ্য এবং বিভিন্ন সেন্সিটিভ নেটওয়ার্ক খাটিয়ে তারা বলছেন যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের কিছু উচ্চ পর্যায়ের যারা সেনাকর্তারা রয়েছেন তারা দেখা করেছিলেন, এবং দেখা করে এই প্রস্তাব দিয়েছেন, এবং তুরস্ক এবং পাকিস্তানের ইনভলভমেন্টে, পাকিস্তানের প্রপোজালে তুরস্ক রাজি হয়েছে, এবং সেই সমস্ত দেশগুলো অর্থাৎ তুরস্ক, পাকিস্তান, এবং তারা বিভিন্নভাবে ইনভলভমেন্ট করে একটা ফান্ড দিয়ে বাংলাদেশে এইখানে অস্ত্রের কারখানা তৈরি হচ্ছে। এবং কিন্তু কেন এই নর্থ ইস্ট বরাবর অস্ত্রের কারখানা? এই প্রশ্নই বারবার উঠছে। তার কারণ একেবারে ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখেছিলাম কিভাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে কাজে লাগিয়ে নর্থ ইস্টকে টার্গেট করা হচ্ছিল। তৎকালীন সময় নর্থ ইস্টকে বাঁচাতে ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করে। তারপর থেকে সেই সমস্যা দেখা না গেলেও যে সমস্যাটা প্রকট হয়ে দাঁড়িয়েছে এই সময়, ঠিক 24-এর বলা ভালো অগস্টের পর থেকে যে চিত্রটা আমরা দেখেছি, সেই চিত্রটা ঠিক এতটাই অপরিচিত চিত্র ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কে। ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে এই অভ্যন্তরীণ যে সরকার, সেই সরকার এখন বিভিন্নভাবে ভারত বিরুদ্ধাচরণে প্রশ্রয় দিচ্ছে। একদিক থেকে ভারত বিরুদ্ধাচরণে করতে গিয়ে বিভিন্ন পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন মানুষ বা হিন্দুকে জ্বালিয়ে দেওয়া, বা বলা ভালো আমরা সেই চিত্র দেখছিলাম যে বিভিন্নভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা বা ভারতের পতাকা পুড়িয়ে দেওয়া, এই চিত্রগুলো আমরা দেখছিলাম। ভারতের যে হাই কমিশনার অফিস ভাঙচুর করা, সেই চিত্রগুলোকে মাথায় রেখে যদি দেখা যায়, তাহলে এই হাসনাত আবদুল্লাহ যে এনসিপি পার্টির নেতা, যাদের কাঁধে ভর করে ক্ষমতা এসেছিলেন মোহাম্মদ ইউনূস,
সেই এনসিপি পার্টির নেতাই তো বলেছিলেন যে সেভেন সিস্টার্সকে আমরা দখল করে নেব, সেভেন সিস্টার্সকে টার্গেট করব আমরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মাধ্যমগুলোকে দিয়ে। ঠিক সেই জায়গায় এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে কোথাও গিয়ে অস্ত্রের যোগান দেওয়ার জন্যই কি চট্টগ্রামে ঠিক ভারতের উত্তর পূর্ব সীমানা বরাবর যে রাজ্য, সেই জায়গায় এই অস্ত্রের কারখানা তৈরি করা হচ্ছে? এই প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন এইখানে উঠছে, আগামী আমরা জানি ফেব্রুয়ারির 14 তারিখে নির্বাচন, সেখানে 12 তারিখেও নির্বাচন, তার আমরা যদি ধরে নিই যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচিত সরকার চলে আসবে, তাহলে সেক্ষেত্রে কেন অন্তর্বর্তী সরকার এত বড় একটা প্রজেক্টকে সহমতি দিল বা কেন সম্মতি দিল ঠিক আগামী কয়েকদিনের মধ্যেই, যেখানে অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা থাকবে না? সেই ঘটনার পরপরই প্রশ্ন উঠতে শুরু করছে যে কেন অন্তর্বর্তী সরকারের এত ছক? তাহলে কি এর গোপনে বা এর অন্তরালে রয়েছে আরো বড় কোনো প্ল্যান? তাহলে কি নির্বাচন হয়তো বাংলাদেশে হবে না? এই ছক কষছে অন্তর্বর্তী সরকার। ঠিক নির্বাচন না হলেই তো তাদের গদি ধরে রাখা আরো সহজ হবে, কারণ নির্বাচন হলে সেক্ষেত্রে বিএনপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাদের। কারণ এই কোনোভাবেই জামাত, এনসিপি বা অন্যান্য যেসব সংগঠনগুলো, যেসব দলগুলো, রাজনৈতিক দলগুলো নির্বাচন লড়ছে, তাদের যে কোনো গ্রিপ বাংলাদেশে এই মুহূর্তে নেই, সেটা পরিষ্কার। ঠিক সেই জায়গা থেকে পাকিস্তানের ইনভলভমেন্টে, তুরস্কের ইনভলভমেন্টে যদি বাংলাদেশে একটা বড় প্রজেক্ট নামাতে পারে, সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধাচরণ করা এবং অন্যদিক থেকে এই নির্বাচনকে ভেস্তে দেওয়া, দুটোই তো খুব সহজ হবে, তাই নয় কি? ঠিক সেই জন্যই কি বাংলাদেশে এত বড় প্রজেক্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের এইরকম একটা পরিকল্পনা? যদি তাই হয় তাহলে পরিণাম কি? বা বলা ভালো, ভারত কি চুপ করে বসে থাকবে? উত্তর একেবারে নয়। তার কারণ আমরা দেখেছিলাম ঠিক ইন্দিরা গান্ধীর সময় থেকেও ভারত ডিপ্লোম্যাটিক চালে কিভাবে বাংলাদেশকে স্বাধীন করে নিজেদের গ্রিপ শক্ত করে রেখেছিল। এইবার হয়তো আওয়ামী লীগকে সরকারে আনার জন্য ভারতের অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। তার কারণ প্রাথমিকভাবে যে পরিস্থিতি আমরা দেখেছি, ঠিক ভারতের যে ইকোনমিক জোনটা ছিল, যেইখানে অস্ত্র ভাণ্ডার তৈরি হচ্ছে, ভারত ও শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে চুক্তি হয় এবং সেইখানে 900 কোটি টাকার যে প্রজেক্ট হবে বলে কথা ছিল, ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে সেইখানে কলকারখানা তৈরি হতো, সেইখানে ব্যবসা হতো, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে ইউনূস ক্ষমতায় আসার পর থেকে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু কথা ছিল যে ভারত সেই জায়গাকে ডেভেলপ করবে, ভারত ডেভেলপ করার জন্য সেই ফান্ডও কিন্তু রিলিজ করেছিল, সেই জায়গায় ডেভেলপমেন্টের কাজও শুরু হয়েছিল। কিন্তু ঠিক সেই সময় এই চুক্তি বাতিল করে সেইখানে অস্ত্র ভাণ্ডার তৈরি করাই কিন্তু প্রশ্ন তুলছে। এবং ঠিক সেই জায়গায় ভারত যে চুপ করে বসে থাকবে না, ভারত বিভিন্ন ক্ষেত্রে উত্তর পূর্ব বা নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় নোটাম জারি করে তাদের মহড়া চালিয়েছে। ফলে সেই জায়গায় অপারেশন গাজিরাজের মতন আমরা অপারেশন দেখেছি, অপারেশন কালীর মতন অপারেশন দেখেছি। ঠিক সেইখানেই বলতে হবে যে ভারত কিন্তু চুপ করে যেমন বসে থাকবে না, নর্থ ইস্টকে কিন্তু ভারত খুব গুরুত্বপূর্ণভাবে, শক্তিশালীভাবে সাজিয়েছে। এবং ঠিক যেইখানে একেবারে অপারেশন করার জন্য বিভিন্ন রণতরী কিন্তু তারা বা বিভিন্নভাবে কিন্তু ভারত প্রস্তুত রয়েছে। একেবারে স্যাটেলাইট বেস সার্ভিলেন্স থেকে শুরু করে সমস্ত রকমভাবে ভারত প্রস্তুত। এবং ঠিক সেই জায়গায় ভারত কিন্তু কোনোভাবেই আর ক্ষমা করবে না বাংলাদেশকে, সেইটা কিন্তু একেবারে প্রকাশ্যে, সেইটা কিন্তু একেবারে চিরন্তন সত্য হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক বাংলাদেশ যদি এই অস্ত্রের কারখানা করে তুরস্ক পাকিস্তানের ইনভলভমেন্টে, সেই অস্ত্রের কারখানা যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়, সেই অস্ত্রের কারখানা আদৌ তৈরি হবে কিনা, সেই সমস্ত দিকে নজর রয়েছে। এবং ভারতের যে এই মুহূর্তে যে অ্যাকশন ভারত নেবে বা ভারতের কি পদক্ষেপ হয়, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।